এই কি অবস্থা নাজমুল স্যার? হ্যাঁ, ভালো না? এই অবস্থা। এই অবস্থা না? এটা কি ইউজ করে? আমার বন্ধু বাসা কোনে? আরেকটা এই রাস্তার সামনে গেলে কয়তালায়? চারতলা না পাঁচতলা ধরেন বড় দাঁড়িয়ে বসে থাকে। মা কোথায় গেল? হ্যাঁ, আরে এটা কই যাইছ? এটা সঙ্গে বলে লো এসি নাহলে তো একজন শেষ। এটা না আনলে এই বিছনা কার? রুমার রুমে না স্যার? না রুমার এটা নাই বেশিছে নাই নি কি তো সেটিং দেখতেছ? ভাই এটা দুই আমি রুম তো গাইছি। কে না না আছে 3 রুম ড্রয়িং শো আবার ভিতর দিকে এটা ওরা তোরা তো ইউনিকোডলে ফেললিও আমরা তো মনে ছিল যে আমাদের মামুন স্যার আছে না মামুন স্যার আছে এখানে সারাই করে কাজটা করছে কোন আনা হয়েছে তো শিখেছে। ওই যে পার্কের লগে কোন পাশে? এই পাশে পশ্চিম পাশে ওই মার্কেট বিল্ডিং? না না তাহলে পাশে লাগে আবার। এত রাস্তা বিশ্বাস না চাই তাই না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম সাদিয়া যারা যারা জয়েন করেছো তারা তোমরা তোমাদের অন্যান্য ফ্রেন্ডদেরকে একটু মানে হচ্ছে ইনভাইট পাঠিয়ে দাও যেন এখনই সবাই ক্লাসে জয়েন করে ফেলে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দিব আমরা আজকে কেমিস্ট্রি পড়বো কারণ আমরা জানি যে বৃহস্পতিবার হচ্ছে আমাদের বায়োলজি হয় আর হচ্ছে রবি মঙ্গল হয় হচ্ছে কেমিস্ট্রি আজকে আমরা কেমিস্ট্রি পড়বো কেমিস্ট্রি আমরা অষ্টম অধ্যায় পড়তেছিলাম তো অষ্টম অধ্যায়ের হচ্ছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম অষ্টম অধ্যায়ের আমরা হচ্ছে অনেক কিছু পড়ে ফেলছি আজকে আমরা বলছিলাম তড়িৎ বিশ্লেষণ গত সপ্তাহে আমরা তড়িৎ বিশ্লেষণের যে বেসিক জিনিসগুলো সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ বিশ্লেষণের অন্যান্য যে টপিকগুলো আছে যেমন তড়িৎ বিশ্লেষণের কৌশল অ্যানালার এগুলো নিয়ে আমরা আলোচনা করব সবাই একটু খাতা কলম নিয়ে বসো চিত্র আঁকতে হবে আর হচ্ছে লেখা লিখতে হবে ঠিক আছে একটু খাতা কলম নিয়ে বসো আমি হচ্ছে মার্কারটা নিয়ে আসি
এ নাইম, নাইম, ডাস্টার দিয়েছে, ডাস্টার দিয়েছে, ডাস্টার। ওকে, আমরা যদি বোর্ড ক্লিয়ার না দেখা যায় তাহলে হচ্ছে তোমরা একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যদি সাউন্ড ঠিক মতো শোনা না যায় তাও কমেন্ট করবা। আজকে আশা করি কমেন্টগুলো আসবে, কমেন্ট দেখতে সমস্যা হবে না। আমরা আজকে পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। দেখো আমরা গত ক্লাসে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পড়ছি, তড়িৎ দ্বার পড়ছি। আজকে আমরা পড়বো হচ্ছে তড়িৎ বিশ্লেষণের কৌশল। তড়িৎ বিশ্লেষণের কৌশলের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। আমাদের প্রথম যে তড়িৎ বিশ্লেষণটা আছে সেটা কি? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এটা একটা ইজি একটা তড়িৎ বিশ্লেষণ। আমরা আগে সোডিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করব। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ একদম সহজ। তো সোডিয়াম ক্লোরাইড আমরা জানি যে হচ্ছে একটা আয়নিক যৌগ, যেখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এটা একটা ধাতব পদার্থ আর একটা অধাতব পদার্থ। দুইটা আমরা জানি যে ধাতু এবং অধাতু মিলে যদি কোনো যৌগ তৈরি করে তাকে বলা হয় কি? আয়নিক যৌগ। যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, তাই এটাকে পানিতে দ্রবীভূত করলে কি হবে? এটা আয়নে পরিণত হবে। আর আয়নে পরিণত হলে কি হবে? আমরা এই সোডিয়াম ক্লোরাইডটাকে কি করতে পারবো? আলাদা করতে পারবো। এই সোডিয়াম এবং ক্লোরিন মিলে যদি কখনো একবার যৌগ তৈরি হয়ে যায় তাহলে সহজেই আর সোডিয়াম ক্লোরাইডকে কি করা যায় না? আলাদা করা যায় না। একমাত্র বিদ্যুতের সাহায্যে তড়িৎ বিশ্লেষণ করেই আমরা এই সোডিয়াম এবং ক্লোরাইডকে কি করতে পারবো? আলাদা করতে পারবো। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা সোডিয়াম ক্লোরাইড যৌগ থেকে সোডিয়াম এবং ক্লোরিনকে আলাদা করব। কিভাবে আলাদা করব? বিদ্যুতের সাহায্যে। বিদ্যুতের সাহায্যে বা তড়িৎ বিশ্লেষণের সাহায্য ছাড়া কখনোই তুমি সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করতে পারবে না। শুধু সোডিয়াম ক্লোরাইড না, যে কোনো আয়নিক যৌগ তড়িৎ বিশ্লেষণ ছাড়া সহজে আলাদা করা যায় না। আচ্ছা, তো যেহেতু এটা তোমরা জানো, আমরা আর বিস্তারিত আলোচনা না করে আমরা চলে আসি হচ্ছে পড়ার মধ্যে। এই সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কি দরকার? প্রথমে আমাদের একটা দরকার হচ্ছে বিকার দরকার। আমরা একটা বিকার নিব, একটা বিকার নিলাম। এটা হচ্ছে একটা বিকার। এখানে আমরা কি করব? সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। এখন বিকারের মধ্যে আমরা পানি নিলাম, হচ্ছে কি? পানি। সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা সর্বপ্রথমে কি নিলাম? একটি বিকার নিলাম। বিকারের মধ্যে কি নিলাম? পানি নিলাম। এবার এই পানির মধ্যে কয়েক চামচ সোডিয়াম ক্লোরাইড লবণ বা খাবার লবণ আমরা দ্রবীভূত করলাম। যখনই আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দ্রবীভূত করব তখন এই পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণটা ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়নে পরিণত হবে। তাহলে প্রথমে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে এখানে দিলাম, দেওয়ার পরে সোডিয়াম ক্লোরাইডটা একটা আয়নিক যৌগ হওয়ার কারণে সেটা পানির মধ্যে বিয়োজিত হয়ে কি তৈরি করলো? সোডিয়াম আয়ন ও ক্লোরিন আয়ন তৈরি করলো। ঠিক আছে, এখন আমরা দুইটা দেখাইলাম, একটা সোডিয়াম আয়ন দেখালাম, একটা ক্লোরিন আয়ন দেখাইলাম। এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরিন আয়ন পানির মধ্যে তৈরি হয়। হ্যাঁ, ডিসেম্বর মাসেও পড়াবো সাদিয়া, ডিসেম্বর মাসেও পড়াবো। দেখো, সোডিয়াম এবং হচ্ছে ক্লোরিন আয়ন তৈরি হলো। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নটা তৈরি হলো, আমরা কি করলাম? এই পাত্রের মধ্যে একটা
এইটুকুর পরে হচ্ছে এই পাত্রের মধ্যে হচ্ছে দুইটা দণ্ড দিব, একটা হচ্ছে গ্রাফাইট দণ্ড, দুইটা কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড রাখবো। পাত্রের মধ্যে কি রাখবো? এই দ্রবণের মধ্যে একটা দুইটা কার্বন দণ্ড বা গ্রাফাইট দণ্ড নিব। এটাকে আমরা, এটা হচ্ছে গ্রাফাইট দণ্ড। কি দণ্ড? এটা একটা গ্রাফাইট দণ্ড, এটা একটা গ্রাফাইট দণ্ড। এবার আমরা একটা ব্যাটারি নিব। দেখো, একটা ব্যাটারির দুইটা প্রান্ত, ধনাত্মক প্রান্ত আর হচ্ছে কি ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্ত এবং হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এবার একটা তামার তার দিয়ে আমরা ব্যাটারির ধনাত্মক প্রান্তকে একটি তড়িৎদ্বারের সাথে যুক্ত করে দিব, আর একটা ঋণাত্মক প্রান্তকে কি করব? একটা তামার তারের সাহায্যে আরেকটা গ্রাফাইট দণ্ডের সাথে কি করব? যুক্ত করে দিব। দেখো, এটুকু তো আমরা ক্লিয়ার যে এটা একটা গ্রাফাইট দণ্ড, এটা একটা গ্রাফাইট দণ্ড। এখানে কি আছে? পানি আছে। পানির মধ্যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত করলাম, যার কারণে অনেক পরিমাণে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি হলো। এবার কি করলাম? ঠিক যেভাবে বলতে সেভাবে লিখে দিলেই হবে। এবার কি করলাম? একটা ব্যাটারি নিলাম। ব্যাটারির দুইটা প্রান্ত, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির দুইটা প্রান্তকে আমরা তামার তার দিয়ে দুইটা তড়িৎদ্বারের সাথে সংযুক্ত করলাম। এবার দেখো, এই যেই তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করছি, সেই তড়িৎদ্বারে কি হবে? ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, তাই না? তার মানে এখানে কি হচ্ছে? ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে। আবার যেই তড়িৎদ্বার আমরা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করছি, সেই তড়িৎদ্বারে ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে। এই তো, এখন দেখো, এই তড়িৎদ্বারটা ধনাত্মক চার্জ যুক্ত হলো, এই তড়িৎদ্বারটা ঋণাত্মক চার্জ যুক্ত হলো। এবার দেখো, এখানে তড়িৎদ্বারটা হলো ধনাত্মক চার্জ যুক্ত, আর এখানে আছে কি? ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। আবার এটা ঋণাত্মক চার্জ যুক্ত, এখানে আছে ধনাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। এবার যেহেতু হচ্ছে এই তড়িৎদ্বারে ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে, ধনাত্মক চার্জ প্রবাহিত হলে কি হয়? ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়। আমরা সবাই জানি যে যেখানে ধনাত্মক চার্জ কখন সৃষ্টি হয়? যখনই ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়, তখনই ধনাত্মক চার্জ তৈরি হয়। এখন এখানে ধনাত্মক চার্জ আছে মানে কি? এই তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন কম আছে। যেহেতু এখানে ইলেকট্রন কম আছে, তাহলে আমরা দেখব এই দুইটা আয়নের মধ্যে কোন আয়নের ইলেকট্রন বেশি আছে। এই দুইটা আয়নের মধ্যে ইলেকট্রন বেশি আছে হচ্ছে ক্লোরিনের। ক্লোরিনের ইলেকট্রন কি আছে? বেশি আছে। কেমনে বুঝলাম? কারণ Cl মাইনাস মানে হচ্ছে ক্লোরিনের কি আছে? একটা ইলেকট্রন বেশি আছে। এবার যেহেতু তার বেশি আছে, সেহেতু সে যদি এই একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে কোথাও, তাহলে সে কি হতে পারবে? ক্লোরিন পরমাণুতে পরিণত হতে পারবে। একটা কথা মনে রাখবা, যখন কোনো ধাতু বা অধাতু পরমাণু আকারে থাকে, তখন সে চায় হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হতে। আবার আয়নগুলো চায় আবার কি করতে? যখন আয়ন হয়ে যায়, তখন আবার তার শখ মিটে যায়, আবার ওই আয়নটা আবার চায় কি? যেন সে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে আবার পরমাণুতে পরিণত হতে পারে। সুযোগ পেলে আবার সে পরমাণুতে পরিণত হয়ে যায়। তাহলে দেখো, এই যে ক্লোরিন পরমাণুটা, এটার মধ্যে কি আছে? একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে সে যদি এখন এই ইলেকট্রনটা ত্যাগ করতে পারে, তাহলে সে ধনাত্মক, সে হচ্ছে ক্লোরিন পরমাণুতে পরিণত হতে পারবে। এই জন্য এই ক্লোরিন পরমাণুটা কোথায় যায়? এখন সে যেখানে ঘাটতি আছে সেখানে তো যাবে, নাকি যেখানে বেশি আছে সেখানে যাবে? সে যদি এখানে যায়, তাহলে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, কারণ ওখানে ইলেকট্রন অলরেডি বেশি আছে। যদি এখানে যায়, তাহলে এখানে সে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কারণ এখানে ইলেকট্রন কি আছে? অলরেডি ঘাটতি আছে, ইলেকট্রন কম আছে। এই জন্য ক্লোরিন কি হবে? এই ধনাত্মক তড়িৎদ্বারে যাবে, গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এখন এটা আমরা দুইটা কারণে, ক্লোরিনটা কেন এখানে যাবে সেটা আমরা দুইটা কারণে বলতে পারি। একটা কারণ হচ্ছে কি? ক্লোরিনের ঋণাত্মক চার্জ আছে, আর এই তড়িৎদ্বারে ধনাত্মক চার্জ আছে। দুইটা বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করার কারণেও ক্লোরিন এখানে যেতে পারে। আবার ক্লোরিনের মধ্যে ইলেকট্রন বেশি আছে, সে যদি একটা ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এই জন্য সে ধনাত্মক তড়িৎদ্বারে যায়, কারণ এখানে গেলে সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, কারণ এখানে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। এই জন্য ক্লোরিন এই ধনাত্মক তড়িৎদ্বারে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তো আমরা একটু দেখি ব্যাপারটা। এখন খেয়াল করো, যেহেতু এই তড়িৎদ্বারে ক্লোরিন যাচ্ছে, এখন আমরা এই তড়িৎদ্বারটাকে কি বলবো? অ্যানোড বলবো নাকি ক্যাথোড বলবো? তো আমরা অ্যানোড এবং ক্যাথোডের সংজ্ঞা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম, যে অ্যানোড কাকে বলে আর ক্যাথোড কাকে বলে। আমরা বলেছিলাম যে যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া হয়, সেই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, আর যেই তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া হয়, সেই তড়িৎদ্বারকে বলা হয় হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা দেখব, এখন এই যে ক্লোরিনটা এখানে যাচ্ছে, এই তড়িৎদ্বারে কোন বিক্রিয়া হচ্ছে?
ক্লোরিন এখানে যাচ্ছে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ হয়। তার মানে এই তড়িৎদ্বারে কি হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে। যেহেতু এখানে জারণ বিক্রিয়া হচ্ছে, তাই এই তড়িৎদ্বারটি একটি অ্যানোড তড়িৎদ্বার। কথা বুঝছো? এটা হচ্ছে কি অ্যানোড, কারণ এখানে কি হচ্ছে? ইলেকট্রন ত্যাগ করতেছে। কে ত্যাগ করতেছে? ক্লোরিন ত্যাগ করতেছে। তাই আমরা এই তড়িৎদ্বারকে বলবো কি? অ্যানোড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডটা কোন চার্জযুক্ত? অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। আর অ্যানোডে কোন আয়ন আসে? ঋণাত্মক আয়ন আসে। এসে ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করার কারণে এখানে জারণ হয়, আর জারণ হওয়ার কারণে আমরা এটাকে কি বলবো? অ্যানোড বলবো। তাহলে অ্যানোডের বিক্রিয়াটা এবার আমরা লিখবো। অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে কি বিক্রিয়া করছে দেখো। অ্যানোডে ছিল হচ্ছে Cl মাইনাস, এই পাত্রে এখানে ছিল Cl মাইনাস আয়ন। এই Cl মাইনাস আয়ন একটা ইলেকট্রন কি করছে? ত্যাগ করছে। তার কাছে একটা ইলেকট্রন বেশি ছিল, সে এখানে গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল। ত্যাগ করে দেওয়ার কারণে সে কি হলো? ক্লোরিন পরমাণুতে পরিণত হলো। ঠিক আছে? তো আমরা জানি যে হচ্ছে যখন সে একটা ক্লোরিন আয়ন যায়, একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, এরপর আরেকটা ক্লোরিন পরমাণু যায়, গিয়ে আরেকটা ক্লোরিন পরমাণুতে, আরেকটা ক্লোরিন আয়ন গিয়ে আরেকটা ক্লোরিন পরমাণু তৈরি করে। এভাবে পরপর দুইটা ক্লোরিন পরমাণু গিয়ে কি করে? ক্লোরিন গ্যাস তৈরি করে, Cl2 গ্যাস তৈরি করে। কারণ ক্লোরিন পরমাণু কখনো একা একা থাকতে পারে না। ক্লোরিন পরমাণু কি হয় না? সিঙ্গেল থাকে না, সবসময় দুইটা ক্লোরিন পরমাণু মিলে ক্লোরিন গ্যাস তৈরি করে। আর এই গ্যাসটা বুদবুদ আকারে এই দিক দিয়ে কি হয়? বের হয়ে চলে যায়। এটা হচ্ছে ক্লোরিন গ্যাস। বুদবুদ আকার এখান দিয়ে কি হয়? বের হয়ে উপরের দিকে চলে যায়। তাহলে ক্লোরিনটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এখন তোমাদের বইতে এই অ্যানোডের বিক্রিয়াটা দেখবে যে Cl মাইনাস মানে হাফ Cl2 দিয়ে দিছে। ওই হাফ Cl2 আর হচ্ছে এটা একই বিক্রিয়া। হাফ Cl2 কেন দিছে? কারণ হচ্ছে তোমার ক্লোরিনটা গ্যাস আকারে থাকে না। ক্লোরিনটা থাকে কি আকার? ক্লোরিনটা পরমাণু আকার থাকে না। ক্লোরিন সবসময় গ্যাস আকারে থাকে। দুইটা পরমাণু মিলে একটা ক্লোরিন পরমাণু তৈরি করে। এখন যেহেতু আমরা এখানে একটা ক্লোরিন আয়ন দেখাইছি, তাহলে একটা ক্লোরিন আয়ন থেকে একটাই তো ক্লোরিন পরমাণু তৈরি হয়। এখানে তো আমাদের কিন্তু গ্যাস মিলাইতে হবে। গ্যাস মিলানোর জন্য ওরা কি করছে? হাফ Cl2 দিচ্ছে। তো হাফ Cl2 দেখো 2 আর 2 কাটা গেলে কিন্তু Cl থাকে। হাফ Cl2 যাই কথা, আর Cl একই কথা। জাস্ট গ্যাস মিলানোর জন্য হাফ Cl2 দিয়ে লিখছে। এভাবে লিখলেও হবে, এভাবে লিখলেও হবে, সহজ। এবার আসে হচ্ছে সোডিয়াম। দেখো সোডিয়াম পরমাণুর মধ্যে কি আছে? একটা ইলেকট্রন কম আছে। যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে সে কি হবে? সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এই জন্য সে এখানে গেলে সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, কারণ এখানে আগে থেকে কি আছে? ঘাটতি আছে। আর এখানে ইলেকট্রন বেশি আছে। এই জন্য সে এখানে গেলে কি হবে? একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই জন্য সোডিয়াম পরমাণুটা কি হবে? এই ঋণাত্মক তড়িৎদ্বারে যাবে, গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে সে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এখন আসো, এই যে সোডিয়াম এখানে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করলো, তো ইলেকট্রন গ্রহণ করলে কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া হয়। আর যেহেতু এখানে বিজারণ বিক্রিয়া হচ্ছে, তাই এই তড়িৎদ্বারটি একটি কি কি ক্যাথোড। কারণ আমরা জানি যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া হয়, সেই তড়িৎদ্বারকে বলা হয় কি? ক্যাথোড। আর এই জন্য আমরা এটাকে বলবো কি? ক্যাথোড। আশা করি বুঝতে পারছো। সোডিয়াম যাচ্ছে, গিয়ে কি করতেছে? ইলেকট্রন গ্রহণ করতেছে। আর ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। ত্যাগ করলে হয় জারণ, আর গ্রহণ করলে হয় কি? বিজারণ। আর যেখানে বিজারণ হয় সেটাকে আমরা বলবো কি? ক্যাথোড। তাহলে ক্যাথোডের মধ্যে একটা কি বিক্রিয়া হচ্ছে? অবশ্যই ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে দেখো, Na+, সে কি করতেছে? একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। আর এই সোডিয়াম পরমাণুগুলো কি হবে? এটা গায়ের সাথে মানে লেগে যাবে, গিয়ে এখানে একটা আস্তরণ তৈরি করবে। পরবর্তীতে আমরা এখান থেকে সোডিয়ামটাকে আলাদা করে নিতে পারবো। ধূসর বর্ণের একটা আস্তরণ তৈরি করবে। ঠিক আছে? দেখো সোডিয়াম ক্লোরাইড লবণ ছিল, ক্লোরিনের দিক দিয়ে গ্যাসে আলাদা হয়ে গেল, আর সোডিয়ামটা এটার গায়ে গিয়ে জমা হয়ে গেল। আমরা সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করে, সোডিয়াম ক্লোরাইড থেকে আলাদা করে আমরা কি পেলাম? সোডিয়াম পেলাম, আর হচ্ছে ক্লোরিন পেলাম। ঠিক আছে? তাহলে আশা করি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের যে তড়িৎ বিশ্লেষণটা, এটা এখন সবাই পারবা। কারণ সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা এটা কিন্তু সহজ। ক্লাস 8এও ছিল,
তোমাদের হচ্ছে 9-এও আছে, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। সো এটা একটু ভালো করে পড়বা। দেখো এটা হচ্ছে মূল জিনিস। আমরা যখন খাতার মধ্যে লিখবো আগে চিত্রটা এঁকে ফেলবো, তারপরে হচ্ছে বিস্তারিত আকারে লিখবো। প্রথমে কি লিখবা, যে একটা বিকার নেই, বিকারে পানি নেই, পানির মধ্যে কয়েক চামচ সোডিয়াম ক্লোরাইড নিয়ে দ্রবীভূত করি। এবার এখানে হচ্ছে দুইটা তড়িৎদ্বার, গ্রাফাইট বা কার্বনের তৈরি দুইটা তড়িৎদ্বার নেই। একটা ব্যাটারি নিব, ব্যাটারির দুইটা প্রান্ত ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তামার তার দিয়ে একটা তড়িৎদ্বার যুক্ত করি, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে তামার তার দিয়ে আরেকটা তড়িৎদ্বার যুক্ত করি। এবার ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত হলো সেই তড়িৎদ্বারে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। আর যেই তড়িৎদ্বার ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়েছে সেই তড়িৎদ্বারের ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। এবার আমাদের ইয়ার মধ্যে তোমার হচ্ছে দ্রবণের মধ্যে কি আছে, সোডিয়াম আয়ন আছে আর হচ্ছে ক্লোরিন আয়ন আছে। তো এই সোডিয়াম আয়ন ক্যাথোডে যাবে, গিয়ে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, করে হচ্ছে এই সোডিয়াম আয়ন ঋণাত্মক তড়িৎদ্বারে গিয়ে একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। যেহেতু এখানে ইলেকট্রন গ্রহণ করতেছে তাই বিজারণ হয়, আর এই জন্য আমরা এই ঋণাত্মক তড়িৎদ্বারকে করবো কি, ক্যাথোড। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা নিম্নরূপ, এই বিক্রিয়াটা দিয়ে দিব, আগে পরে হলে কোনো সমস্যা নাই। এবার আমরা বলবো যে ক্লোরিন আয়নের মধ্যে কি আছে, একটা ইলেকট্রন বেশি আছে। এবার সে এই ইলেকট্রনটি ত্যাগ করতে পারলে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তাই Cl- আয়নটি ধনাত্মক তড়িৎদ্বারে গিয়ে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়, আর পরপর দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি হয়। আর এই ক্লোরিন গ্যাসের অণুগুলো কি হয়, তোমার হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারের পাত্র গা বেয়ে উপরের দিকে চলে যায়। যেহেতু এখানে কি হয়, ধনাত্মক তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রন ত্যাগ হয়, তাই এখানে কি হয়, জারণ সম্পন্ন হয়। আর যেখানে জারণ সম্পন্ন হয় সেই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড। সুতরাং অ্যানোডের বিক্রিয়াটি নিম্নরূপ। এভাবে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সোডিয়াম এবং ক্লোরিনকে কি করতে পারি, সম্পূর্ণরূপে আলাদা করতে পারি। সোডিয়ামের ক্যাথোডের গায়ের মধ্যে তোমার নামে আচ্ছা মেহেদি প্রথম কথা হচ্ছে যে ক্যাথোডের গায়ের মধ্যে সোডিয়াম ক্লোরাইড লেগে থাকে না, ক্যাথোডের মধ্যে হচ্ছে সোডিয়াম আয়ন লেগে থাকে, সোডিয়াম পরমাণু। মনে রাখবা, যেখানে যদি কেউ কোনো জায়গায় ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর কোনো জায়গায় যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে এটার সাথে যুক্ত হয়ে যায়। যেহেতু সোডিয়াম আয়ন এখান থেকে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই সে এখানে কি হচ্ছে, যুক্ত হচ্ছে। আর যুক্ত হওয়ার কারণে এই ক্যাথোডের পুরা ক্যাথোড ব্যাপী হচ্ছে কি হয়, সোডিয়ামের একটা আস্তরণ জন্ম ধূসর বর্ণের। পরবর্তীতে যখন হচ্ছে তড়িৎ বিশ্লেষণ শেষ হয়ে যায় তখন এই ক্যাথোডকে আমরা বের করে এখান থেকে তুমি যদি হচ্ছে একটা কাঠ বা কিছু দিয়ে এরকম করে ছাঁচো, তাহলে হচ্ছে এই সোডিয়ামের পরমাণুগুলো ঝরে পড়বে, সোডিয়ামের গুণাগুলো ঝরে পড়বে। শুধু সোডিয়ামটা যুক্ত হয় ক্যাথোডের সাথে, সোডিয়াম ক্লোরাইড যুক্ত হয় না। আর বি যেটা বলছে এখানে, প্লাস বি মানে হচ্ছে পজিটিভ, এখানে বি বুঝাইছে, প্লাস বি মানে পজিটিভ আর মাইনাস বি মানে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ আর পজিটিভ এটা যারা বি বুঝাচ্ছে, প্লাস বি মানে হচ্ছে পজিটিভ আর মাইনাস বি মানে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, ভি মানে পজিটিভ নেগেটিভের কি, প্লাস ভি মানে হচ্ছে পজিটিভ, মাইনাস ভি মানে হচ্ছে নেগেটিভ। আশা করি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা বুঝছো। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, তাহলে হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি। এবার আমরা পড়বো হচ্ছে পরের তড়িৎ বিশ্লেষণটা। আশা করি পরীক্ষা আসলে এখন সবাই আনসার করতে পারবা। আচ্ছা, আমরা এখন শিখবো হচ্ছে গাঢ়
লিটমাস পেপারের সাহায্যে আয়োডিনের ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। দেখো, লিটমাস পেপারের সাহায্যে শেষ। দেখো, এমন একটা টপিক আছে বইয়ের মধ্যে, লিটমাস পেপারের সাহায্যে অ্যানোডে ক্লোরিন গ্যাস শনাক্তকরণ। তো লিটমাস পেপারের সাহায্যে কিভাবে অ্যানোডে ক্লোরিন গ্যাস শনাক্ত করব? একটা সহজ জিনিস এটা। এখন এই যে এখান থেকে ক্লোরিন গ্যাসটা বের হচ্ছে, ঠিক আছে, ক্লোরিন গ্যাসটা যে বের হচ্ছে, তো আমরা এই ক্লোরিন গ্যাসের মধ্যে কি করবো, একটা লিটমাস পেপার ধরবো। তো লাল বর্ণের লিটমাস পেপার কি হয়, তোমার হচ্ছে নীল লিটমাস পেপার ধরলে লিটমাস পেপার লাল হয়ে যায়। আমরা অ্যাসিড টেস্ট করার জন্য কি ব্যবহার করি, নীল বর্ণের লিটমাস পেপার ব্যবহার করি। আমরা সবাই জানি যে হচ্ছে অম্ল কি করে, অম্ল বা অ্যাসিড নীল বর্ণের তোমার হচ্ছে লিটমাস পেপারকে কি করে, লাল করে ফেলে। তো এখানে আমরা হচ্ছে এখানে যে ক্লোরিন আয়ন আছে সেটা বোঝার জন্য আমরা একটা লিটমাস পেপার পরীক্ষা করতে পারি। আমরা কি করব, লিটমাস পেপারকে ভিজিয়ে, লিটমাস পেপারকে কি করব, ভিজাবো, পানিতে ভিজাবো। এরপর হচ্ছে এই ভিজা লিটমাস পেপারকে যদি আমরা কি করি, এই অ্যানোডের উপরে এভাবে ধরি, তাহলে এই ক্লোরিন গ্যাস গিয়ে হচ্ছে লিটমাস পেপারের পানির সাথে বিক্রিয়া করবে, করে হচ্ছে ওখানে হাইপোক্লোরাস অ্যাসিড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। দেখো, এখান থেকে তৈরি হচ্ছে কি, ক্লোরিন আয়ন, ক্লোরিন পরমাণু, ক্লোরিন গ্যাস উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে ক্লোরিন গ্যাস যাচ্ছে। প্লাস আমরা কি করলাম, একটা নীল লিটমাসকে ভিজিয়ে এই উপরে হচ্ছে ক্লোরিন গ্যাসের উপরে ধরলাম, তাহলে হচ্ছে ওই নীল লিটমাস পেপার যেহেতু ভিজা, ওখানে কি আছে, পানি আছে, স্বাভাবিকভাবেই এই ক্লোরিন গ্যাসটা উপরে গিয়ে এই লিটমাস পেপারের পানির সাথে বিক্রিয়া করবে। তো ক্লোরিন কি করে, লিটমাস পেপারের পানির সাথে বিক্রিয়া করে দুইটা অ্যাসিড তৈরি করে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। হাইপোক্লোরাস, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। দেখো, ক্লোরিন গ্যাস আমরা একটা নীল লিটমাস পেপারকে পানিতে ভিজিয়ে এই ভেজা ক্লোরিন লিটমাস পেপারটাকে কি করলাম, এই ক্লোরিন অ্যানোডের ক্লোরিন গ্যাসের উপরে ধরলাম, তাহলে এই ক্লোরিন গ্যাসটা কি করলে এবার তোমার হচ্ছে লিটমাস পেপারে গিয়ে পতিত হলো। আর লিটমাস পেপারের যেহেতু ভিজা, ওখানে কি আছে, পানি আছে, ক্লোরিন এই পানি লিটমাস পেপারের পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে এবং হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে। এই দুইটা অ্যাসিড একমাত্র পানির সাথে বিক্রিয়া করে ক্লোরিন গ্যাসই তৈরি করতে পারে, অন্য কোনো গ্যাস তৈরি করতে পারে না। এখন লিটমাস পেপারটা ছিল নীল, লিটমাস পেপারটা কি হয়, নীল হয়, এবং এখানে ধরার পর এটা কি হয়ে যায়, লাল হয়ে যায়, নীল থেকে লাল হয়ে যায়। আর আমরা জানি একমাত্র অম্ল বা অ্যাসিডে কি করতে পারে, লিটমাস পেপারের রঙকে নীল থেকে লাল করতে পারে। তাহলে যেহেতু হচ্ছে এখানে ভিজা লিটমাস পেপার ছিল, ওই ভিজা লিটমাস পেপারের মধ্যে ক্লোরিন যাওয়ার পরে কি তৈরি হলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হলো আর হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হলো। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয় বলে নীল লিটমাস কি হয়ে যায়, লাল হয়ে যায়। তো একমাত্র ক্লোরিন গ্যাসই পারে হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতে, আর অ্যাসিড তৈরি হয় বলে এখানে কি হয়, নীল লিটমাস লাল হয়ে যায়। তার মানে আমরা শিওর হলাম, বুঝতে পারলাম যে এখানে অবশ্যই কি আছে, ক্লোরিন গ্যাস আছে, কারণ ক্লোরিন গ্যাস ছাড়া অন্য কোনো গ্যাস থাকলে নীল লিটমাস পেপারের রং কি হইতো না, লাল হইতো না। একমাত্র ক্লোরিনে কি করতে পারে, অ্যাসিড তৈরি করতে পারে পানির সাথে বিক্রিয়া করে, এবং ওই অ্যাসিডের উপস্থিতির কারণে কি হয়, নীল লিটমাস লাল হয়। তাই এটা হচ্ছে, এটাকে বলা হয় লিটমাস পরীক্ষা। ক্লোরিনের না, লাল লিটমাস পেপার নিলে হবে না, নীল লিটমাস পেপার নিতে হবে, ঠিক আছে, নীল লিটমাস পেপারকে ভিজিয়ে ওখানে নিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো সবাই। এবার আমরা চলে আসবো হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইডকে ব্রাইনও বলা হয়, পরীক্ষার মধ্যে এটা ব্রাইন দিয়ে আসে। হ্যাঁ, একটু সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা যে তড়িৎ বিশ্লেষণটা পড়বো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এটাকে বলা হয় ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। কি পড়বো, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ পড়বো এখন। প্রথমে আগে লেখো ব্রাইন কি। আচ্ছা, আমরা সহজ কথা এখানে আগে লিখি, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ।
ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। তো প্রথমে আমরা আসি হচ্ছে ব্রাইন জিনিসটা কি। ব্রাইন যদি লেখা না বুঝো তাহলে জিজ্ঞেস করবা ব্রাইন কি। হ্যাঁ, আমরা লিখবো হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে? জলীয় দ্রবণকে ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে কি বলে? ব্রাইন বলে। এখন ব্রাইনের আরেক নাম হচ্ছে কি গাঢ় সোডিয়াম ক্লোরাইড। গাঢ় সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যেই দ্রবণের মধ্যে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি সম্পৃক্ত হবে সেটাকে বলা হবে হচ্ছে কি ব্রাইন। সোডিয়াম ক্লোরাইড আর পানি সম্পৃক্ত মানে হচ্ছে কি সোডিয়াম পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব অনেক বেশি। অর্থাৎ তুমি যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড লবণ দাও, দিলে সোডিয়াম ক্লোরাইড লবণ কি হবে? মিশে যাবে। এবার সোডিয়াম ক্লোরাইড লবণ দিতে থাকবে, একটা সময় কি হবে? সোডিয়াম ক্লোরাইড লবণ আর পানির মধ্যে মিশবে না। তখন বুঝতে হবে কি এই দ্রবণটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। আর ঠিক তখনই আমরা ওই দ্রবণটাকে বলবো হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ বা ব্রাইন। আমি আবারও বলি, আমরা জানি যে হচ্ছে পানির মধ্যে লবণ দিলে কি হয়? লবণটা পানির মধ্যে দ্রবীভূত হয়ে যায়। এখন তুমি পানির মধ্যে লবণ দিতেই থাকবা, দেখা যাবে যে একটা সময় কি হবে? এই লবণ আর পানিতে দ্রবীভূত হবে না। তখন আমরা বুঝতে পারবো যে পানির যে দ্রবণটা, সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা বা লবণের যে দ্রবণটা, সেটা কি হয়ে গেছে? সম্পৃক্ত হয়ে গেছে। তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে ব্রাইন। তখন সেটাকে কি বলবো? আচ্ছা, হাইপোক্লোরাস অ্যাসিড, এটা হচ্ছে এটা ওই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো একটা অ্যাসিড। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে একটা শক্তিশালী অ্যাসিড, তবে হচ্ছে এটা এতটা শক্তিশালী নয়। গায়ে পড়লে শুধু হচ্ছে একটু ক্ষত হতে পারে, বার্ন হয় না। হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেরকম হচ্ছে শক্তিশালী অ্যাসিডের মধ্যে সবচাইতে দুর্বল, ঠিক HOCl সেটাও হচ্ছে শক্তিশালী অ্যাসিডের মধ্যে সবচাইতে দুর্বল। আচ্ছা, এখনো কি ব্লাড দেখা যাচ্ছে? মেহরাব লেখছে হচ্ছে বইয়ে তো ব্রাইন নাই, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ নাই। আচ্ছা, বইয়ের মধ্যে দেখো যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আছে। তো বইয়ের মধ্যে আছে গাঢ় সোডিয়ামের তড়িৎ বিশ্লেষণ, গাঢ় সোডিয়াম আর হচ্ছে ব্রাইন, গাঢ় সোডিয়াম ক্লোরাইড আর ব্রাইন এক জিনিস। ঠিক আছে, তো পরীক্ষার মধ্যে এটা যতবার আসছে ততবারই হচ্ছে ব্রাইন দিয়ে আসছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দিয়ে আসে নাই। এখন যেটা বললাম যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড আর ব্রাইন এক জিনিস, যদি ব্রাইনের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আর ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ একই জিনিস, যেটা আমরা বললাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ মানে হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখনো কি ব্লার নাকি? ঠিক আছে, এই জন্য আমাদেরকে ব্রাইনটা শিখতে হবে। তো ব্রাইন পরীক্ষা আসবে যে ব্রাইন কাকে বলে? সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে, জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। জলীয় দ্রবণ কেন? জলীয় দ্রবণ মানে হচ্ছে যেই দ্রবণে পানি দ্রাবক হিসেবে কাজ করে তাকে বলা হয় হচ্ছে জলীয় দ্রবণ। ঠিক আছে, আর সম্পৃক্ত দ্রবণ মানে তো বুঝছো যে লবণ আর পানি মিশ্রিত করতে করতে যখন একটা সময় আসবে কি লবণ আর পানিতে দ্রবীভূত হবে না, তখন সেটাকে বলবো হচ্ছে সম্পৃক্ত লবণের দ্রবণ। এখন সোডিয়াম ক্লোরাইড মানে মোট কথা হচ্ছে যে যদি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডের লবণের ঘনত্ব অনেক বেশি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্রাইন বলবো। ঠিক আছে, তো আসো গাঢ় সোডিয়াম, এই ব্রাইনের আরেক নাম কি? ব্রাইনের আরেক নাম হচ্ছে গাঢ় সোডিয়াম ক্লোরাইড। ব্রাইনের আরেক নাম কি? ব্রাইন এর আরেক নাম হচ্ছে গাঢ় NaCl দ্রবণ। NaCl দ্রবণ। আচ্ছা, এখনো কি ব্লার কিনা একটু বলো তো? হ্যাঁ, ব্রাইন একজন সায়েন্টিস্টের নেম। ওই নাম অনুসারে এটাকে ব্রাইন বলা হয়।
দেখো আমরা এখন চলে যাব হচ্ছে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের মধ্যে। তো ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের জন্য আমাদের কি লাগবে, একটা ওই যে যেটা বললাম একটা বিকার লাগবে। তো বিকারটা হচ্ছে, চিত্রটা একটু দেখো, বইয়ের মধ্যে চিত্রটা দেওয়া আছে, তোমরা একটু খাতার মধ্যে চিত্রটা আঁকো। হ্যাঁ, দেখো এই চিত্রটা হচ্ছে এরকম করে দুইটা মুখ, আমরা এঁকে নিলাম। তোমরা একটু খাতার মধ্যে চিত্রটা এঁকে ফেলো। হ্যাঁ, চিত্রটা একটু আঁকো। তো এটা হচ্ছে একটা জাস্ট সিলিন্ডার আকৃতির চিত্র। এখানে হচ্ছে দেখো এই দিক দিয়ে গ্যাস বের হবে, এই দিক দিয়ে গ্যাস বের হবে। এই দিক দিয়ে সোডিয়াম ক্লোরাইডের লবণ, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বা ব্রাইনের দ্রবণ এই দিক দিয়ে প্রবেশ করানো হবে, আর এই দিক দিয়ে হচ্ছে আরেকটা দ্রবণ বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা তার জালি ইউজ করা হয়, একদম সূক্ষ্ম একটা জালিকা মানে প্রাচীর ইউজ করা হয়, যে জালিকা প্রাচীর দিয়ে তোমার হচ্ছে এটা অনেকটা ছাঁকনির মতো, মানে হচ্ছে দ্রবণটা এই পাশ থেকে এই পাশে যাওয়া আসা করতে পারবে, জাস্ট যেন দ্রবণের একটা স্রোত থাকে। মানে এখান থেকে যে দ্রবণটা প্রবেশ করবে এটা যেন এখানে একটু বাধাপ্রাপ্ত হয়ে তারপরে হচ্ছে এইদিকে একটু চাপটা বেশি থাকে আর এদিকে চাপটা একটু কম থাকে, আস্তে আস্তে এদিক দিয়ে যেন বের হইতে পারে। কারণ যদি চাপ একই রকম থাকে তাহলে এদিক দিয়ে পানিটা মানে দ্রবণটা দ্রুত বের হয়ে যাবে। ওই চাপটাকে হচ্ছে এদিকে চাপটাকে একটু মানে যখন দ্রবণটা আসে সেটাকে একটু এখানে একটু বাধা দেওয়ার জন্য এটা এই প্রাচীরটা তৈরি করা হয়। তো এই প্রাচীরটা মূলত হচ্ছে ছাঁকনির মতো ছিদ্রযুক্ত, এটা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে দ্রবণ যাওয়া আসা করতে পারে, মানে একই দ্রবণ, জাস্ট দ্রবণটাকে এখানে একটু প্রেশার ক্রিয়েট করার জন্য এই প্রাচীরটা দেওয়া হয়। চিত্রের মধ্যে দেখবো, বইয়ের মধ্যে আছে যে এখানে একটু বেশি এখানে একটু কম, মানে এখানে দ্রবণটা এসে আগে একটু বাধাপ্রাপ্ত হয়, পরে এই দিক দিয়ে স্রোতটা আসে। যাই হোক, তো আমরা কি করব, এখানে দুইটা তড়িৎদ্বার নেই, গ্রাফাইট দণ্ডের দুইটা তড়িৎদ্বার নিলাম আমরা। আচ্ছা, আগে দেখি এখানে আমরা কি করব, এদিক দিয়ে হচ্ছে যে দ্রবণটা আমাদের সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা সেটা আমরা প্রবেশ করাবো। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা এদিক দিয়ে প্রবেশ করাই। আমরা লিখব যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। আমরা লিখব যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ NaCl দ্রবণ এই দিক দিয়ে কি করি, প্রবেশ করাই। ঠিক আছে, দিক দিয়ে প্রবেশ করলাম, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ প্রবেশ করানো হলো। এই দ্রবণটা এখানে যায়, এখানে কি আছে, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। ঠিক আছে, এখন এদিক দিয়ে গিয়ে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা এখানে একটু বাধাপ্রাপ্ত হয়ে এবার কি হয়, এই দিক দিয়ে একটু স্রোতটা হয়, এই দিক দিয়ে চলে আসে। হ্যাঁ, এই দিক দিয়ে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণটা আসে। এখন মনে করো এটার ভিতরে কি আছে, দুইটা তড়িৎদ্বার আছে, গ্রাফাইটের তৈরি দুইটা তড়িৎদ্বার, এই একটা তড়িৎদ্বার তারপর হচ্ছে এই পাশে একটা তড়িৎদ্বার, দুটা তড়িৎদ্বার আমরা নিলাম, গ্রাফাইটের তৈরি দুটা কি নিলাম, তড়িৎদ্বার নিলাম, একটা তড়িৎদ্বার এই একটা তড়িৎদ্বার। তোমরা তড়িৎদ্বারটা একটু ব্ল্যাক করে দিও আর কি। এখন
এখানে একটা ব্যাটারি নিলাম আমরা, ব্যাটারি নিয়ে ব্যাটারির দুইটা প্রান্ত কি করলাম, এই দুইটা তড়িৎদ্বারের সাথে হচ্ছে তামার তার দিয়ে সংযুক্ত করে দিলাম। মনে করো এখানে একটা ব্যাটারি আছে, কি আছে, এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির দুইটা প্রান্ত, একটা ধনাত্মক প্রান্ত একটা ঋণাত্মক প্রান্ত। মনে করো এটা ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তকে কি করলাম আমরা, একটা তামার তার দিয়ে ব্যাটারি এই তড়িৎদ্বারের সাথে যুক্ত করে দিলাম। আর ঋণাত্মক প্রান্তকে কি করলাম আমরা, একটা তামার তার দিয়ে এই তড়িৎদ্বারের সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে এই তড়িৎদ্বারে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে আর এই তড়িৎদ্বারে কি হবে, ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে। গেল, তারের মধ্যে ধনাত্মক চার্জ আসতেছে আর এখানে ঋণাত্মক চার্জ আসতেছে। এখন দেখো এইটুকু তো ক্লিয়ার। তো আমরা যে গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দিলাম, গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ দেওয়ার কারণে এখানে দেখো পানি আর সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের দ্রবণ কিন্তু ঘনত্বটা অনেক বেশি, মানে এটা একটা সম্পৃক্ত দ্রবণ। এই ঘনত্ব বেশি, পানি আর লবণের পরিমাণ প্রায় সমান। এই কারণে এখানে সোডিয়াম ক্লোরাইডটাও কি হয়, আয়নিত হয়, আবার পানিটাও কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয় সেখান থেকে কি কি তৈরি হয়, দেখো সোডিয়াম ক্লোরাইড যদি আয়নিত হয় এখান থেকে দুইটা আয়ন তৈরি হয়, একটা হচ্ছে Na+ আয়ন আর একটা হচ্ছে Cl- আয়ন। ঠিক আছে, আর যদি তোমার হচ্ছে পানি আয়নিত হয় তাহলে এখান থেকে কি তৈরি হয়, H+ আয়ন আর হচ্ছে Cl- আয়ন, সরি H+ আয়ন আর হচ্ছে OH- আয়ন তৈরি হয়। NaCl ভেঙে এই দুইটা আয়ন তৈরি হয় আর OH2O ভেঙে এই দুইটা আয়ন তৈরি হয়। এখন দেখো এই পুরা মানে পাত্রের দ্রবণের মধ্যে কি হবে, এই চারটা আয়ন ঘুরতে থাকবে, অসংখ্য আয়ন এখানে তৈরি হবে। তো আমরা ধনাত্মকগুলো একদিকে লিখি, ঋণাত্মকগুলো একদিকে লিখি। ঠিক আছে, কারণ ধনাত্মকগুলো এক তড়িৎদ্বারে যাবে, ঋণাত্মকগুলো আরেক তড়িৎদ্বারে যাবে। আমরা লিখলাম হচ্ছে ধনাত্মক যেহেতু দুইটা, ধনাত্মক দুইটাকে এক পাশে লিখলাম Na+ আর হচ্ছে H+, এই পাশে লিখলাম। আর ঋণাত্মক হচ্ছে দুইটা, Cl- আর হচ্ছে OH-। ঠিক আছে, এই দুটোকে আমরা একসাথে লিখলাম। এখন দেখো এখানে দুইটা আয়ন, এখানে দুইটা আয়ন, এখানে ধনাত্মক আয়ন যে এই পাশে নাই ব্যাপারটা এমন না, ঋণাত্মক আয়ন যে এই পাশে নাই ব্যাপারটা এমন না, পুরোটার মধ্যে আছে, জাস্ট আমরা আলাদা করে দুইটাকে চিহ্নিত করে দেখালাম আর কি বোঝানোর জন্য। এখন এই যে Cl- আয়নটা, এই Cl- আয়ন আছে এখানে দুইটা, OH- আয়ন দুইটা আছে, কিন্তু আয়ন তো এখানে যাবে একটা, কয়টা যাবে, একটা যাবে। এখন কোন আয়নটা আগে হচ্ছে যাবে, দেখো এটাও ঋণাত্মক আয়ন, এটা ঋণাত্মক আয়ন, ক্লোরিনেরও একটা ইলেকট্রন বেশি আছে, OH- কি আছে, একটা ইলেকট্রন বেশি আছে। দুইজনে কি হবে, এই ধনাত্মক তড়িৎদ্বারে গেলে একটা ইলেকট্রন ত্যাগ করে কি করতে পারবে, পরমাণুতে পরিণত হতে পারবে, কারণ এটা ধনাত্মক তড়িৎদ্বার, এটার মধ্যে কি আছে, ইলেকট্রনের ঘাটতি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে কোনটা যাবে, ক্লোরিন আয়ন যাবে নাকি OH- আয়ন যাবে। এখন দেখো আমাদের বইয়ের মধ্যে তোমার দেখবা যে একটা চিত্র, এরকম একটা সারণী দেওয়া আছে, ক্যাটায়ন বা অ্যানায়নের সারণী। দেখো সবাই আশা করি বইয়ের মধ্যে পাবা, এটা 185 পৃষ্ঠা। আচ্ছা বারবার ব্লার কেন, আচ্ছা এখন কি আবার ব্লার হয়ে গেছে, আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখো তো একটু, এখন কি ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও এখন কি ঠিক আছে কিনা, এখন কি ব্লার হচ্ছে, আচ্ছা এখন কি ব্লার হচ্ছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা এখন ক্লিয়ার, ওকে। দেখো একটু মনোযোগ দাও, আমাদের এই যে বইয়ের হচ্ছে 185 পৃষ্ঠার মধ্যে এই চিত্রের নিচে একটা ছক দেওয়া আছে, এখানে দেখবা যে অ্যানায়নের একটা সারণী দেওয়া আছে, ক্যাটায়নের একটা সারণী দেওয়া আছে, অ্যানায়নের একটা সারণী দেওয়া আছে। এখন এই সারণীর মধ্যে যারা উপরের দিকে আছে তারা হচ্ছে তোমার হচ্ছে আগে, যারা উপরের দিকে আছে তারা হচ্ছে পরে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, আর যারা নিচের দিকে আছে তারা আগে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে। আবারও বলি আমি, এই সারণীর মধ্যে যারা উপরের দিকে আছে তারা কি করে, আগে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, আর যারা নিচের দিকে আছে তারা আগে ইলেকট্রন গ্রহণ বা
তারা পর ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, ঠিক আছে। এখন দেখো এই যে অ্যানায়নের, আমরা এখানে অ্যানায়নের ব্যাপারটা দেখবো যে অ্যানায়নের ক্ষেত্রে হচ্ছে কোনটা আগে ইলেকট্রন ত্যাগ করবে। এখন আমরা অ্যানায়নের সারণীটা একটু দেখি, একটু খেয়াল করো। অ্যানায়নের সারণীর মধ্যে ক্লোরিন আছে হচ্ছে উপরে, ওএস মাইনাস হচ্ছে কি নিচে। আমাদের শর্ত হচ্ছে কি এই সারণীতে যারা নিচের দিকে আছে তারা আগে ইলেকট্রন ত্যাগ করে এবং যারা উপরের দিকে আছে তারা পরে ইলেকট্রন ত্যাগ করে। সেই ক্ষেত্রে ওএসটা নিচে আছে, এই জন্য ওএসটা আগে ইলেকট্রন ত্যাগ করবে এবং সিএল মাইনাসটা পরে ইলেকট্রন ত্যাগ করবে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, ব্যতিক্রম আছে। কি এই শর্তটা ঠিক আছে যদি দুইটা আয়নের মধ্যে মনে করা হচ্ছে ক্লোরিন আয়ন আছে আর ওএস আয়ন আছে, যা তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী ক্লোরিনটা যেহেতু উপরে এবং ওএস যেহেতু নিচে, সেহেতু ওএস আগে ইলেকট্রন ত্যাগ করবে, ক্লোরিন পরে ইলেকট্রন ত্যাগ করবে। কিন্তু যদি আয়ন দুইটার ঘনত্বের তারতম্য ঘটে, অর্থাৎ যদি আয়ন দুইটার ঘনত্ব কি হয় কম বেশি হয়, তাহলে কিন্তু এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে যে আয়নের, সেটা ক্লোরিন হোক আর ওএস মাইনাস হোক, যেটার ঘনত্ব বেশি সেটা কি হবে আগে ইলেকট্রন ত্যাগ করবে। কথা বুঝছো? সাধারণ নিয়মের মধ্যে হচ্ছে কি যদি হচ্ছে দুইটারই কোনোটা বেশি নয় কোনোটা কম নয়, তেমন কোনো পার্থক্য নেই আয়নের মধ্যে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে এই সারণীর নিচে আছে সে আগে ইলেকট্রন ত্যাগ করবে, যে উপরে আছে সে পরে ইলেকট্রন ত্যাগ করবে। কিন্তু যদি এদের মধ্যে একটার ঘনত্ব খুব বেশি হয় আর একটার ঘনত্ব খুব কম হয়, সেই ক্ষেত্রে যার ঘনত্বটা বেশি সে আগে ইলেকট্রন ত্যাগ করবে। তখন আর এই সারণীর নিয়ম আর কি হবে না, মানে হচ্ছে প্রতিষ্ঠিত হবে না। সেজন্য এখানে যেহেতু হচ্ছে কি ওএস এবং ক্লোরিনের মধ্যে হচ্ছে ক্লোরিন পরমাণুর ঘনত্বটা বেশি, এই জন্য ক্লোরিনটা কি করে আগে ইলেকট্রন ত্যাগ করে। এখানে এই তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন কি করে সে ত্যাগ করে হচ্ছে সে কি করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। তাহলে ওএস এবং সিএল মাইনাসের মধ্যে কি করে ক্লোরিনটা এই ধনাত্মক তড়িৎদ্বারে যায়, গিয়ে একটা ইলেকট্রন ত্যাগ করে কি করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এখন দেখো যেহেতু ক্লোরিন এই তড়িৎদ্বারে গিয়ে ইলেকট্রন একটা কি করছে ত্যাগ করছে, তাহলে ত্যাগ করার কারণে এখানে কি হলো জারণ হলো। আর যেই তড়িৎদ্বারে জারণ হয় সেটাকে বলা হয় কি অ্যানোড। তাহলে আমরা বলতে পারবো এই তড়িৎদ্বারটা হচ্ছে কি এখানে অ্যানোড হিসেবে কাজ করে। ঠিক আছে, আমাদের অ্যানোড শনাক্তকরণ হয়ে গেছে। এবার আমরা লিখবো যে অ্যানোডের বিক্রিয়া। এখন দেখো অ্যানোডে কি বিক্রিয়া ঘটে, Cl মাইনাস আয়ন কি করে একটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে Cl পরমাণুতে পরিণত হয়। আর পর দুইটা Cl পরমাণু এভাবে যুক্ত হয়ে কি করে Cl গ্যাস তৈরি করে। আর এই Cl গ্যাসটা হচ্ছে এখন এই পাশ দিয়ে হচ্ছে বের হবে, এখান দিয়ে হচ্ছে এই Cl গ্যাসটা, এই ক্লোরিন গ্যাসটা কি হবে এখন এই দিক দিয়ে এই ক্লোরিন গ্যাসটা বের হবে। ঠিক আছে, ক্লোরিন গ্যাসটা এই দিক দিয়ে বের হয় Cl2, এটা কি গ্যাস Cl2 গ্যাস। ওকে, এবার দেখো এবার এখানে আছে হচ্ছে সোডিয়াম আয়ন আর হচ্ছে H+ আয়ন। দেখো আমরা বলছিলাম যে এই তোমার হচ্ছে অ্যানায়ন ক্যাটায়নের সারণীতে যারা উপরে আছে তারা হচ্ছে পরে ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, আর যারা নিচে আছে তারা আগে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। সেক্ষেত্রে দেখো সোডিয়ামটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী সোডিয়ামটা আছে উপরে, হাইড্রোজেনটা আছে কি নিচে। যেহেতু হাইড্রোজেন নিচে আছে তাহলে হাইড্রোজেন আগে ইলেকট্রন কি করবে ত্যাগ করবে। আর এখানে হচ্ছে হাইড্রোজেন আর সোডিয়ামের ঘনত্ব এত বেশি, মানে ঘনত্বের পার্থক্য এতটা বেশি নয়। ঠিক আছে, সেজন্য যেহেতু সোডিয়াম আছে উপরে সারণীতে, সোডিয়াম কোথায় আছে উপরে আছে আর হাইড্রোজেন নিচে আছে, সেক্ষেত্রে সোডিয়াম আর কি করবে না এই তড়িৎদ্বারে যাবে না, হাইড্রোজেন হচ্ছে কি করবে এই তড়িৎদ্বারে যাবে, গিয়ে সে কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে। তো যেহেতু এখানে কি করে তোমার ইলেকট্রন কি করতেছে গ্রহণ করতেছে, আর ইলেকট্রন গ্রহণ করলে কি হয় বিজারণ হয়, আর যেখানে বিজারণ হয় সেটাকে কি বলা হয় ক্যাথোড বলা হয়। তার মানে এই তড়িৎদ্বারটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে আমরা ক্যাথোডটা কি করলাম শনাক্তকরণ করে ফেললাম। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে, ক্যাথোডের বিক্রিয়া দাঁড়াচ্ছে হচ্ছে H+ আয়ন
সে গেল ক্যাথোডে, ক্যাথোডে গিয়ে কী করলো, বা ঋণাত্মক তড়িৎদ্বারে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে হচ্ছে সে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হলো। এভাবে পর দুইটা H+ আয়ন গিয়ে যখন দুইটা H পরমাণু তৈরি করে ফেলে, আর ওই দুইটা H পরমাণু পরস্পর যুক্ত হয়ে কী করে, H2 গ্যাস তৈরি করে। ঠিক আছে, এখন এই H2 বা হাইড্রোজেন গ্যাসটা এই খোলা মুখ দিয়ে কী হবে, নির্গম নল দিয়ে বাহিরে বের হবে। এটার নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, আর হচ্ছে Cl2 গ্যাস তৈরি হলো। এবার দেখো, আমরা অ্যানোডের বিক্রিয়া দেখালাম, ক্যাথোডের বিক্রিয়া দেখালাম। এখন এখানে কি আছে, আর দেখো এই পানির মধ্যে আছে হচ্ছে, আর বাকি থাকলো কি Na+ আয়ন আর OH- আয়ন। এই Na+ আয়ন দেখা যায় কিনা একটু জানাইও, না দেখা গেলে আমাকে বললো। হ্যাঁ, এই যে বাকি থাকে Na+ আয়ন, এই Na+ আয়ন আর হচ্ছে OH- আয়ন, এই দুটো, এটা কিন্তু অ্যানোডও না ক্যাথোডও না, এটা হচ্ছে আলাদা, মানে দ্রবণের বিক্রিয়া। এটা হচ্ছে কি দ্রবণের বিক্রিয়া। এই যে Na+ আয়ন আর হচ্ছে OH- আয়ন, এই দুইটা আয়ন এবার কি করে বিক্রিয়া করে হচ্ছে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। তাহলে দেখো, ক্লোরিনের দিক দিয়ে গ্যাস হয়ে চলে গেল, হাইড্রোজেনের দিক দিয়ে গ্যাস হয়ে চলে গেল, আর দ্রবণে থাকলো হচ্ছে সোডিয়াম আয়ন আর হচ্ছে OH- আয়ন। এই দুইটা আয়ন পরস্পর যুক্ত হয়ে কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে। আর এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণটা এই দিক দিয়ে বের হয়ে যায়। এটা কি দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে দেখো, এই ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা কি কি তৈরি করতে পারলাম। ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আমরা ক্লোরিন গ্যাস পেলাম, হাইড্রোজেন গ্যাস পেলাম, আর পেলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এই তিনটা জিনিসই কিন্তু বাণিজ্যিকভাবে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এখানে ক্লোরিন গ্যাসকে সিলিন্ডারে ভরে বাজারজাতকরণ করা হয়, হাইড্রোজেন গ্যাসকে সিলিন্ডার ভরে বাজারজাতকরণ করা হয়। এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দিয়ে হচ্ছে বিভিন্ন শিল্প পণ্যের ক্ষার বা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। আশা করি ব্রাইনের তড়িৎ বিশ্লেষণটা এখন পরীক্ষা আসলে পারবা। রিয়ন বাড়িতে, রিয়ন অসুস্থ, তাই ঢাকায় আসতে পারেনি। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ বা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। এই তড়িৎ বিশ্লেষণটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে আসবে। তো আসলে আশা করি সবাই লিখতে পারবা। আমি একটু আবার আলোচনা করে দিচ্ছি যে কিভাবে পরীক্ষায় লিখবা। জাস্ট চিত্রটা যেভাবে আঁকলাম আর বিক্রিয়াগুলো আমি দেখাই দিলাম, প্রত্যেকটা বিক্রিয়া তোমাকে হচ্ছে ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে, আর চিত্রটা অবশ্যই আঁকা লাগবে। ঠিক আছে, তো আমি একটু আরেকটু বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে লিখবা। পরীক্ষা আসবে যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণটা চিত্রসহ বা বিক্রিয়াসহ ব্যাখ্যা করো। প্রথমে আমরা বলবো যে ব্রাইন কি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। ব্রাইনের আরেক নাম হচ্ছে কি গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। শেষ। এবার আমরা কিভাবে হচ্ছে বর্ণনাটা লিখব। আমরা প্রথমে বলবো যে আমরা কি করব, একটা মানে হচ্ছে ছিদ্র নল মুখযুক্ত একটা সিলিন্ডার নিব। ঠিক আছে, তো সিলিন্ডারের মধ্যে হচ্ছে কি থাকে, একটা তোমার হচ্ছে একটা মুখ দিয়ে, তার একটা খোলা মুখ দিয়ে আমরা কি খোলা নল বা খোলা মুখ দিয়ে গাঢ় সোডিয়াম ক্লোরাইড লবণ বা ব্রাইন দ্রবণ যোগ করি। এবার হচ্ছে দ্রবণের তোমার হচ্ছে স্রোত রক্ষার জন্য মাঝখানে একটা কি থাকে, ছিদ্রযুক্ত একটা পাত বা পার্টিশন দেওয়া থাকে। হ্যাঁ, তো আমরা কি করব, এই দিক দিয়ে দুইটা গ্যাস মুখ থাকে, তোমার হচ্ছে এই পাতের দুই পাশে উপর দিয়ে কি থাকে, দুইটা গ্যাস মুখ থাকে। ঠিক আছে, একটা গ্যাস মুখ, এখান থেকে গ্যাস বের হয়। এবার আমরা দুইটা গ্রাফাইট দণ্ড নিলাম, এগুলো হচ্ছে গ্রাফাইট দণ্ড, বা এগুলো তড়িৎদ্বার হিসেবে কি করে কাজ করে। দুইটা গ্রাফাইট দণ্ড নিলাম তড়িৎদ্বার হিসেবে। এবার আমরা একটা ব্যাটারি নিব, ব্যাটারির দুইটা প্রান্ত, ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আমরা একটা তড়িৎদ্বার যুক্ত করবো, ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে একটা তড়িৎদ্বার যুক্ত করবো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটা যুক্ত করলাম সেখানে ধনাত্মক চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হবে। ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে আমরা যে তড়িৎদ্বারটি যুক্ত করলাম সেখানে ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য দেখা দিবে। এবার গাঢ় সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণটা, সেখানে কি আছে, সোডিয়াম ক্লোরাইড লবণ দ্রবীভূত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন তৈরি হয়েছে। আর যেহেতু এখানে হচ্ছে লবণের ঘনত্ব অনেক বেশি, তাই পানিটাও কি হয়ে যায়, আয়নিত হয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে, অর্থাৎ এখানে এই 4 ধরনের আয়ন তৈরি হয়। এখন
ঋণাত্মক আয়নগুলো হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়, আর ধনাত্মক আয়নগুলো ঋণাত্মক তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। এখন দুইটারই ইলেকট্রন Cl মাইনাস এবং OH মাইনাস দুইটারই কি ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন, এজন্য তারা কে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তো হচ্ছে আমরা এখন কি করব, ছকে যাব, যে হচ্ছে আমরা বলবো যে অ্যানায়ন এবং ক্যাটায়নের একটা কি আছে, ছক বা সারণী আছে। সেই সারণীতে যে আয়নগুলো হচ্ছে উপরে তারা হচ্ছে পরে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে, আর যারা নিচে তারা আগে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। সেই ক্ষেত্রে ওএইচটা হচ্ছে নিচে এবং ক্লোরিন উপরে, তাই ওএইচ এর হচ্ছে কি আগে ইলেকট্রন ত্যাগ করা প্রয়োজন। কিন্তু এইখানে হচ্ছে এই দ্রবণে যেহেতু হচ্ছে ক্লোরিনের ঘনত্ব অনেক বেশি, আর ঘনত্ব যার বেশি সেই আগে ইলেকট্রন ত্যাগ করে, তখন আর কোনো ছকের বা সারণীর নিয়ম প্রযোজ্য হয় না। যেহেতু হচ্ছে OH আয়ন থেকে ক্লোরিন আয়নের ঘনত্ব অনেক বেশি, তাই এখানে ক্লোরিন আয়নটা কি করে আগে ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন গ্যাসে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। পরপর দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করে, আর এই ক্লোরিন গ্যাসটা হচ্ছে উপরের গ্যাস জার বা গ্যাস মুখ দিয়ে বাইরে বের হয়ে যায়। যেহেতু এখানে ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই এখানে কি হচ্ছে, জারণ বিক্রিয়া হচ্ছে, আর যেই তড়িৎ দ্বারা জারণ বিক্রিয়া হয় সেই তড়িৎ দ্বারকে অ্যানোড বলে। তাই আমরা এই ধনাত্মক তড়িৎ দ্বারটাকে কি বলবো, অ্যানোড বলবো। অ্যানোডের বিক্রিয়াটি নিম্নরূপে দেওয়া হলো, শেষ। এবার আসা হচ্ছে Na+ আর H+ আয়ন, এই দুইটা আয়নেরই কি দরকার, ইলেকট্রন গ্রহণ করা দরকার। কিন্তু আমরা দেখবো যে কে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমরা এখন হচ্ছে ছকে দেখব। আমরা জানি যে অ্যানায়ন এবং ক্যাটায়নের একটি ছক বা সারণী আছে, যেখানে ওই সারণীতে যারা উপরের দিকে অবস্থিত তারা হচ্ছে পরে ইলেকট্রন ত্যাগ করে, আর যারা পরে ইলেকট্রন গ্রহণ করে, আর যারা নিচের দিকে আছে তারা আগে ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু এখানে সোডিয়াম আয়ন এবং হচ্ছে H+ আয়নের ঘনত্ব তারতম্য এত বেশি না, তাই হচ্ছে ছক বা সারণীর নিয়ম অনুযায়ী H+ যেহেতু হচ্ছে নিচে অবস্থিত, এই জন্য H+ কি করবে, আগে ইলেকট্রন গ্রহণ করবে, করে হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। পরপর দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2 গ্যাস তৈরি করে, আর এই H2 গ্যাস কি করে, মানে হচ্ছে এই উপরের গ্যাস জার বা গ্যাস নল দিয়ে বাইরে বের হতে থাকে। ঠিক আছে, এখন আমাদের দ্রবণের মধ্যে অবশিষ্ট আছে কে, সোডিয়াম আয়ন আর হচ্ছে OH মাইনাস আয়ন, Na+ আয়ন আর হচ্ছে OH মাইনাস আয়ন। এবার এই দ্রবণের Na+ আয়ন আর OH মাইনাস আয়ন একসাথে যুক্ত হয়ে কি করে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা তোমার হচ্ছে সিলিন্ডারের নিচের যে নির্গম নল আছে সেই নল দিয়ে বাহিরে বের হয়ে যায়। এভাবে আমরা ব্রাইনের তড়িৎ বিশ্লেষণের সাহায্যে হাইড্রোজেন গ্যাস, তারপর হচ্ছে ক্লোরিন গ্যাস আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের উৎপাদন করতে পারি বাণিজ্যিকভাবে। ঠিক আছে, আচ্ছা। এখন মেহেদি কোশ্চেন করছে, আমি একটু দেখি কমেন্টগুলো। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পাত্রে কিভাবে থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ পাত্রে এই যে তোমার হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, এদিক দিয়ে এগুলো বের হয়ে যাচ্ছে, তাহলে Cl মাইনাস আর Na+ তার এদিক দিয়ে যাচ্ছে না। তো শেষে যেটা পড়ে থাকে ওইটাই হচ্ছে বিক্রিয়া করে আর কি, মানে এখানে Na+, এখানেও Na+ আছে, এখানেও OH মাইনাস আছে, সারা পাত্রের মধ্যে আছে, সব জায়গা দিয়ে এরা বিক্রিয়া করে Na+ তৈরি করতে থাকে। এটা আর এটা বিক্রিয়া করে Na+ তৈরি করতে থাকে, আর এরা তো চলে যেতে থাকে। তো এরা যখন চলে যায় আর বাকি থাকে Na+ আর OH মাইনাস মিলে NaOH, শুধুমাত্র এই দিক দিয়ে NaOH-টা বের হয়, কারণ H+ আর Cl আর H2 গ্যাস Cl2 গ্যাস আর এদিক দিয়ে বের হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ তারা উপর দিয়েই বের হয়ে যাচ্ছে। শুধুমাত্র NaOH এর দ্রবণটা থাকে, সেটাই এদিক দিয়ে বের হয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। তোমাদের পড়া থাকবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ আর হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। ওকে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।